গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে গেছি ওসাকা ঘোরার জন্য, কারণ গত পরশুদিন এসে ওসাকাতে নামলেও হোটেলে গিয়ে সবকিছু ক্লিন করে অ্যান্ড দেন ফ্রেশ হতে হতেই সময় লেগে গেছে রাত 8টার মতো। আর এরপর শুধু আমাদের হোটেলের আশেপাশে এরিয়া দতন বাড়িটা ঘুরতে পেরেছি, কিন্তু আর তেমন কিছু দেখা হয়নি। আর গতকালকে তো ছিলাম কিয়োটোতেই। কিয়োটোতে 2 দিনের প্ল্যান একদিনে করাতে কালকে রাতে আসতে আসতে কিয়োটো থেকে ব্যাক করতে করতে রাত 12টা বেজে গিয়েছে। আর তাই আজকে সকাল সকাল বের হয়ে গেলাম যে আমরা একটু ওসাকাটা ঘুরে দেখব। জানি না কতটুকু ঘুরতে পারবো, বাট আমাদের তো মানে প্ল্যান আছে সারাদিন অনেক কিছু ঘোরার, কারণ শুধুমাত্র আজকের দিনটাই ওসাকা ঘুরতে পারবো। কালকে আবার নারা যাওয়ার প্ল্যান। সো দেখি কতটুকু করতে পারি। এখন আমাদেরকে কই নিয়ে যাচ্ছিস? আমরা এখন যাব ওসাকা ক্যাসেল। ওসাকা ক্যাসেলে যাওয়ার জন্য আমাদের 2টা ট্রেন চেঞ্জ করতে হবে। ঠিক আছে। আর এখন আমরা কোন স্টেশনে আছি? এখন আমরা আছি নাগা হরিবাসী স্টেশনে। এখানে শুধু 1000 টাকার নোট দিচ্ছিস? এখানে কি 10,000 টাকার নোট নেয় না, তাই তো? না, কিছু কিছু জায়গায় এখানে লেখা থাকে যে 10,000 টাকা বা 5,000 টাকা নোট নেয়, বাকিটা যেহেতু লেখা নেই এটা শুধু 1000 টাকা নোট নেবে। অ্যারাউন্ড 35 মিনিটস জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম ক্যাসেল গার্ডেনের সামনের স্টেশনটাতে। এইখানে আমরা আছি, এটা হচ্ছে হোল এরিয়ার ম্যাপ। এখানে আমরা আছি, এইটা 6 নাম্বার পয়েন্ট, মানে ওখানে হচ্ছে ওসাকা মিউজিয়াম অফ হিস্ট্রি। এরপর এখান থেকে আগে গেলে এই পুরো এরিয়াটা হচ্ছে ওসাকা ক্যাসেল। এটা ওসাকা ক্যাসেল ছিল, এখন ক্যাসেলে কেউ নাই দেখে এটা ওসাকা ক্যাসেল অ্যান্ড ক্যাসেল পার্ক, ক্যাসেল মিউজিয়াম অ্যান্ড ক্যাসেল পার্ক বানিয়ে ফেলছে ওইদিকে। হ্যাঁ, অ্যান্ড এইখানে আছে যে 4 নাম্বার, এই 4 নাম্বারটা হচ্ছে ওসাকা ইন্টারন্যাশনাল প্লেস পিস সেন্টার। ওকে, লেটস গো देयर। এখানগুলো হচ্ছে 1 পার্ট, 100 ইয়েনের একটা কয়েন দিয়ে হচ্ছে এখানে যা যা আছে ভিতর থেকে পারচেজ করা যায়। আসলে প্রাইসটা কি এটা 100 ইয়েনের সমান হয় নাকি তার থেকে কম? 100 ইয়েনই, এক্স্যাক্ট 100 ইয়েন, কিন্তু না মানে বিভিন্ন জায়গায় ইউজুয়াল ডিপার্টমেন্টাল স্টোরে এটা ডিপেন্ড করে ডিপার্টমেন্টাল স্টোরে। জাপানে প্রত্যেকটা ডিপার্টমেন্টাল স্টোর টু ডিপার্টমেন্টাল স্টোরে হচ্ছে প্রাইস ভ্যারি করে, এক এক জায়গায় এক এক রকম প্রাইস সেম জিনিসেরই। আচ্ছা, আর ভেন্ডিং মেশিন কি সবগুলাই 1 কয়েন থাকে? না, সবগুলো 1 কয়েন থাকে না, এক একটা এক এক প্রাইস থাকে। ভেন্ডিং মেশিনে ইউজুয়ালি প্রাইস একটু বেশি থাকে নর্মাল ডিপার্টমেন্টাল স্টোর থেকে। বাট এই 100 ইয়েন কয়েন যেগুলো, এটা 100 ফ্ল্যাট রেট 100। সো এটা বাইরে হয়তো 100-এর নিচে হওয়ার কথা না, কারণ কোনো ডিপার্টমেন্টাল স্টোরে কোনো ড্রিঙ্কস বা কোনো কিছু 100 ইয়েনের নিচে নাই। আচ্ছা, ইয়াদের আজকে মন খারাপ, কারণ পরশুদিন আমরা চলে যাব। যাও বুতারাও। আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যাসেলের আউটার লেকের সামনে। এই ক্যাসেলটি টোটাল 2টা লেকে ঘেরা থাকে। প্রথমে গার্ডেন, এরপর লেক, আর এরপর বিশাল বড় দেয়াল, তার সাথে হচ্ছে আউটার গেট, এবং ভেতরে যাওয়ার পর আরও একটি গার্ডেন। গার্ডেনটা পার হয়ে যাওয়ার পর আরও একটি ছোট লেক, এবং তারপরে হচ্ছে ইনার গেট। টোটাল এভাবে 2টা গেট পার হয়ে ক্যাসেলের ভেতরে যেতে হয়। আর এটাই হচ্ছে ক্যাসেলের সামনে ছোট্ট একটা ম্যাপের থ্রুতে একে বোঝানো হয়েছে। এখন আমরা আউটার গেটের থ্রুতে ভেতরের দিকে যাচ্ছি, আর বুঝতে পারছি যে এখানে বরাবরই অনেক বেশি ভিড় থাকে, কারণ আজকে বৃষ্টির দিন হওয়া সত্ত্বেও অনেক মানুষ এসেছে এই ক্যাসেল দেখতে। আমরা আজকে বের হওয়ার আগে ওয়েদার ফোরকাস্টটা দেখে নিয়েছিলাম, যেন কোনো ধরনের প্রবলেম না হয়। আজকে ওয়েদার ফোরকাস্টে সানশাইন দেখালেও হঠাৎ করে আমাদের চমকে দিয়ে বৃষ্টি নেমে গেল। আমরা এই ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই বের হয়ে গেলাম, কারণ আমাদের হাতে ছাতাও নেই, আর মানে সময়ও চলে যাচ্ছে, সময় হাতে খুব কম।
তাই বের হয়ে গেলাম যে একটু একটু বৃষ্টি হচ্ছে, একটু ভিজবো, বা তার মধ্যেও কিছুটা অংশ দেখে নেই। এই যে একটা চেরি ফুলের পাওয়া গিয়েছে। আস্তে আস্তে আসলে চেরি ফুলগুলো ফুটে যাচ্ছে, এখন কেবল কলি ফুটেছে আর দু একটা গাছে এরকম দেখা যাচ্ছে। জাস্ট এই যে এরকম ভাবে চেরি ফুলগুলো ফুটে, আর যখন ব্লসমের টাইম থাকে তখন চারিদিকটা এরকম পিঙ্কিশ হয়ে যায়, which looks really nice. আমরা কেবল যেটা দেখতে পেলাম এটাকে টমটম বাস বলে। এই বাসটা আউটার গেট থেকে ইনার গেট পর্যন্ত নিয়ে যায় ক্যাসেলের, আর নেয় 300 ইয়েন পার পারসন। যেটা ফিল করলাম, ওদের এই গেটটা অলমোস্ট সব টেম্পলেই দেখা যায়। এখান থেকে এই ক্যাসেলের একটা পোর্শন দেখা যাচ্ছে ইনার গেটের সামনে থেকে। জানি না যে ভেতর পর্যন্ত যাওয়া যাবে কিনা, বাট ডেফিনেটলি ট্রাই করবো। আমরা ইনডোর গেটটা দিয়ে ভেতরে ঢুকতেই ক্যাসেলটা অনেক স্পষ্টভাবে দেখা গেল, এবং এটাও বুঝতে পারলাম যে এই ক্যাসেলের ভেতরে যাওয়া যায়, কারণ অনেকেই দেখছিলাম যে ক্যাসেলের ভেতরে যাওয়ার জন্য সামনে গিয়ে লাইনে দাঁড়াচ্ছে। আর ঠিক ডান দিকে একটা মিরাইজা নামের বিল্ডিং দেখতে পেলাম, যেই বিল্ডিংটার কাছে গিয়ে জানতে পারলাম এটা একটা ছোট শপিং মলের মতো, যেখানে এই ক্যাসেল রিলেটেড সুভিনিয়ার পাওয়া যায় অনেকগুলো ছোট ছোট দোকানে, আর দোতলা পুরোটাই হল রুম। এই বিল্ডিংটার ভেতরে ঢোকার আগে হাতের ডান দিকে ছোট একটা ম্যাপ দেয়া আছে, যেখানে লেখা আছে যে কোথায় কি পাওয়া যায়। এই, এটা কি অরিজিনাল মানুষ? দারুণ। এখানে অনেক ধরনেরই সুভিনিয়ার পাওয়া যায়, যেমন কি রিং, ব্যাগস, ফ্রিজ ম্যাগনেট, আর এই ধরনের মাস্কও। এই ধরনের মাস্ক বেশি এনজয় করছে এখানে এসে মানুষজন। আর এর পাশাপাশি এখানে শর্টস গেমেরও ব্যবস্থা আছে। এই শর্টস গেমটা হচ্ছে এখানকার অনেকটাই লোকাল গেম বলা যায়। এখানে প্রায়ই মানুষ আসে এ ধরনের শর্টস গেম খেলার জন্য। ফরেনাররা এটাকে শুধুমাত্র একটা গেম মনে করলেও লোকালদের জন্য এটা একটা কালচার। Try that. এখন আমরা ঢুকছি ক্যাসেলের দিকে, আর ক্যাসেলে ঠিক 5টার সময় বন্ধ হয়ে যাবে, তাই আমরা একটু তাড়াহুড়া করছি, কারণ এখন অলরেডি 4:40 বাজে। ভেতরটা দেখে আসতে কতটুকু সময় লাগবে আমরা এখনো জানি না। আমরা অনেক সকালে বের হলেও বৃষ্টি আর হাঁটার পথ আমাদের অনেকটাই সময় নষ্ট করে দেয়। ক্যাসেলে ঢুকতে টিকিট কাটতে হয়, আর এখানে অ্যাডাল্টদের জন্য পার টিকিট 600 করে। সময় হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর টিকিট কাটার লাস্ট টাইম হচ্ছে 30 মিনিটস বিফোর দ্য ক্লোজিং টাইম। এটা হচ্ছে টিকিট। এটা যে কিউআর কোডটা সেটা ওখানে স্ক্যান করলো এন্ট্রান্সের জন্য। ক্যাসেলের ভেতরে 3rd এবং 4th ফ্লোরে কোনো ধরনের ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। This elevator goes to the 5th floor. Please use the stairs to the top.
and also down to the first floor. 馆内电梯直达5楼到8楼展望台，以及下楼时请使用楼梯。আমরা লিফট দিয়ে সবার আগে চলে আসলাম 8th ফ্লোরে। এটাই হচ্ছে ওসাকা ক্যাসেলের সবথেকে হায়ার ফ্লোর, আর এখান থেকে পুরো ওসাকা সিটিটা খুবই ভালোভাবে দেখা যায়। এই ক্যাসেলটা স্কোয়ার শেপের, আর তাই এখান থেকে ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ খুব ভালোভাবে বোঝা যায়। এই টপ ফ্লোর থেকে কোন ভিউ কেমন দেখা যায় সেটার একটা পিকচারও নেওয়া আছে, যেমন এখানে একটা ওয়েস্ট ভিউয়ের পিকচার নেওয়া আছে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে কী কী বিল্ডিং দেখা যাচ্ছে সেটার একটা ভিউ দিয়ে মেনশন করে দেওয়া আছে এই পিকচারে। এটা হচ্ছে ওসাকা ক্যাসেল থেকে ইস্ট ভিউ, আর এই ভিউটাও ঠিক একইভাবে মেনশন করা আছে পিকচারে। এখন আমরা 8th ফ্লোর থেকে নেমে যাচ্ছি 7th ফ্লোরের দিকে। 7th ফ্লোরে নামতেই সবার আগে আমরা দুটো ম্যাপ দেখতে পারি। একটা হচ্ছে পুরাতন ওসাকা শহর, যেখানে মোস্ট অফ দ্য জায়গায় পানি পানি ছিল এবং খুব অল্প জায়গা ছিল থাকার জন্য, আর এর পরবর্তীতে কনভার্ট হয়ে আজকের ওসাকা, যেখানে ম্যাক্সিমাম জায়গাতে পানি ভরাট করে থাকার উপযোগী করে ফেলেছে। এরই সাথে খুবই আপডেটেড করেছে থাকার জায়গা এবং যাতায়াত ব্যবস্থাগুলো। আর এটা হচ্ছে হিস্ট্রি ঘেটে দেখা গিয়েছে আগের ওসাকাতে বাড়িগুলো কেমন দেখতে, তারই একটা নমুনা দেয়া আছে। এরই সাথে এই ফ্লোরটাতে রাজার জন্ম থেকে শুরু করে রাজার রাজত্ব আদায় এবং যুদ্ধের পরিকল্পনার ইতিহাস এভাবে নাটকের থ্রুতে ছোট ছোট ক্লিপে মনিটরে দেখানো হয়। আর এখানে অনেকগুলো মনিটর থাকে, যেন অনেক মানুষ একসাথে কয়েকটা স্টোরি একের পর এক দেখতে পারে আর এই ওসাকা ক্যাসেলের রাজা সম্পর্কে জানতে পারে। আমরা এখন 7th ফ্লোর থেকে 6th ফ্লোরে নেমে যাচ্ছি, আর এই ফ্লোরটাতেও ভিডিওর থ্রুতে আমাদেরকে ওসাকা ক্যাসেল এবং ওসাকা শহরের পুরাতন কালচার সম্পর্কে দেখানো হয়েছে। এরপর আমরা চলে আসলাম ক্যাসেলের 5th ফ্লোরে। এই ফ্লোরে অ্যানচেস্টাররা থাকাকালীন সময়ে কিভাবে যুদ্ধ করেছে বা যুদ্ধক্ষেত্র সাজিয়েছিল তারই একটা নমুনা ছোট ছোট কিউট পুতুলের থ্রুতে খুবই সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে। এখন আমরা আছি ক্যাসেলের 4th ফ্লোরে, আর ঢুকতেই আমরা একটা বর্তমান অবস্থা দেখে নিলাম ওসাকা ক্যাসেলের। আর এই ফ্লোরে যেহেতু ক্যামেরাটা অফ রাখার নিয়ম, তাই আমরা আর ভিডিওটা করতে পারছি না, কিন্তু আমরা অবশ্যই জানিয়ে দিব যে এই ফ্লোরে আমরা কি কি দেখতে পেলাম। 4তলা থেকে নেমে যাচ্ছি ক্যাসেলের। ক্যাসেলের এই 4তলায় ছিল রাজার একটা স্কাল্পচার। রাজা সে সময় যুদ্ধের সময় যেসব চিঠি লিখেছিল সেটার কিছু স্যাম্পল, আর যেসব কাপড় চোপড় পরতো তার কিছু স্যাম্পল। ক্যাসেলের 3rd ফ্লোরে ছিল রাজা কিভাবে সে সময়ে যুদ্ধ করতো এবং তার যুদ্ধের ফুল প্ল্যান একটা স্কাল্পচার স্টাইলে বানিয়ে রেখেছিল। প্লাস তার ক্যাসেলের চারিদিকে কিভাবে হচ্ছে পানি দিয়ে ঘেরাও করা, এবং তার পাশে হচ্ছে সৈন্যদের থাকার জায়গা, এবং তার পাশে আবার পানি দিয়ে ঘেরাও করা। এই পুরোটার একটা হচ্ছে 3D ভার্সন ছিল। তার পাশাপাশি রাজা কোন প্লেট গ্লাস ইউজ করতো এবং তার কি শিল্ড ছিল যখন সে যুদ্ধ করতো, সেই যুদ্ধক্ষেত্রে তার শিল্ডটা কি ছিল, সেই সব কিছুর একটা ডেমো ছিল ওই জায়গাটাতে। এই জন্য ভিডিও করা নিষেধ ছিল। এবার আমরা চলে আসলাম ক্যাসেলের 2nd ফ্লোরে। এই ফ্লোরে স্ট্যাচু দিয়ে তৈরি করা আছে পুরাতন দিনের ঘরগুলো, সাথে আরও আছে কিছু ডেকোরেটিভ আইটেমস। এটা 2nd ফ্লোর। 2nd ফ্লোরে এভাবে কস্টিউম ভাড়া পাওয়া যায়, কেউ চাইলে সেটা পরে কিছু ছবি তুলে নিতে পারে। জাপানে ঘোরার সময় ট্রাভেলারদের মতো ডায়েরি অথবা হোয়াইট পেপার নিয়ে ঘোরাটা ভালো, কারণ এদের প্রায় প্রতিটা জায়গাতেই স্ট্যাম্প দেওয়ার মতো প্লেস থাকে। যারাই এখানে ট্রাভেলার তারা এখানে এসে তাদের ডায়েরিতে একটা স্ট্যাম্প দিয়ে যায়, এটার স্মৃতি হিসেবে যে আমরা এখানে গিয়েছিলাম এবং সেখানেই এই স্ট্যাম্পটা আমরা পেয়েছি। এবার আমরা চলে আসলাম ক্যাসেলের 1st ফ্লোরে। এই ফ্লোরটাতে খুব সুন্দর ছোট এবং ইউনিক ডিজাইনের সুভিনিয়ার পাওয়া যায় এবং ভেতর থেকেই এগুলো সেল করা হয়। যেমন এখানে সৈন্যদের ড্রেস এবং শিল্ড এবং পুরাতন ডিজাইনের কিছু কয়েন্স পাওয়া যায়, তারা সুভিনিয়ার হিসেবে বা শোপিস হিসেবে এখানে সেল করে থাকে, এবং এরই সাথে কিছু কার্ডসও পাওয়া যায়। এখানে আবার অনেক ভ্যারাইটির জাপানিজ সুইট ডিশও পাওয়া যায়, যেগুলোর শেলফ লাইফ থেকে 5 to 7 ডেজের মতো। কেউ চাইলে এখান থেকে এসে সুইট ডিশও পারচেস করে নিয়ে যেতে পারে গিফট বক্স হিসেবে।
এই ক্যাসেলটা ভালোভাবে দেখতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। আমরা খুব তাড়াহুড়ো করেছি, তাই 1 ঘন্টায় দেখে শেষ করলাম। আমরা ক্যাসেল দেখে বের হয়ে গেলাম। এখান থেকেও ক্যাসেলের ভিউটা অনেক সুন্দর আসে, তাই ভাবলাম এখানেও কিছুটা ভিডিও করে নেই। আর ক্যাসেলের ভেতরের প্রতিটা জিনিস তো এক্সপ্লেইন করলাম, বাট রিয়েল এক্সপিরিয়েন্সটা এখানে কেউ না আসলে বুঝবে না। আসলেই ভেতরে গিয়ে একটা ওই ধরনের মানে সময়ে চলে যাওয়ার মতো একটা ফিলিং আসে। সত্যি খুব সুন্দর এক্সপিরিয়েন্স। ক্যাসেল থেকে বের হতে হতেই আমাদের ইফতার টাইম শুরু হয়ে গেল। আর এবার আমরা ব্যাগে করে শুধু খেজুর নিয়ে এসেছিলাম, তাই খেজুর দিয়ে ইফতারটা ভাঙলাম। এরপর আমরা যাব রেস্টুরেন্ট খোঁজার জন্যে। আমরা জাস্ট খেজুর আর পানি খেয়ে আমাদের রোজা ভেঙেছি। এখন আমরা দৌড়ে হেঁটে যাচ্ছি কোনো একটা হালাল রেস্টুরেন্টে, কারণ আশেপাশে কোনো মসজিদ নেই। আর এর জন্য এর মাঝখানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সো এর জন্য আমরা চিন্তা করেছি যে কোনো একটা হালাল রেস্টুরেন্টে যাই, ওখানে গিয়ে, কারণ আব্বু তো কিছুই খায়নি। ইন্ডিয়ান আমরা কথা বলতেছি যে এখানে গান শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর এরকম কিছু ছবি দেয়া আছে। যতটুকু নেটে সার্চ করেছি এটা একটা হালাল রেস্টুরেন্ট, এর জন্যই আসলে এখানে আসা। অনেক দূর থেকে হেঁটে এসেছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ভেতর থেকে। এটা হচ্ছে জাপানিজ স্টাইলে খাওয়া। সোফার মধ্যে বসে পা তুলে এখান থেকেই জুতা খুলে যেতে হবে, জুতা খুলে উপরে উঠে ওইখানে ইয়া করে বসে। কি করাবো এদিকে হেলান দাও, দাওয়ার সাথে হেলান দাও ঘুমাও। জাপানিজদের মতো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছে কাপড়। জাপানিজদের একটা সিস্টেম হচ্ছে যে তারা যখন খাবার খেতে আসে সেখানে এসে বসে আশেপাশে হ্যাঙ্গার থাকে, তারা তাদের কোট বা সোয়েটার খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে তারপর হচ্ছে তারা খেতে বসে রিল্যাক্স করতে। পালক পানির সবুজ नान और खाना चाहेगा और नान एक्स्ट्रा चार्ज नहीं लगेगा, फ्री में मिल जाएगा। थैंक यू सो मच। छोटा भी मिलेगा, बड़ा भी मिलेगा, पेट भर कर थैंक यू सो राइस एक्स्ट्रा नहीं मिलेगा, नान मात्र बस। ठीक है, थैंक यू। জাপানে মোস্ট অফ দ্য ইন্ডিয়ান রেস্টুরেন্টে নান এক্সট্রা নিলে সেটার কোনো এক্সট্রা চার্জ নেয় না, কিন্তু রাইস এক্সট্রা দেয় না। আমার খাওয়া দাওয়া শেষ, কিন্তু আম্মু আব্বুর এখন অর্ধেকই হয় নাই। ইয়া তো মনে হলো নতুন করে খাওয়া শুরু করলো। আমরা এখন ওসাকা শিনসেকাইতে আছি। এখানে দেখি বিউটি প্রোডাক্টের অভাব নাই। এগুলা বায়োরের প্রোডাক্ট অনেক বেশি ইউজ হয়, এটার তো বাংলাদেশে অনেক চাহিদা। কিন্তু এখানে এসে এত ধরনের আমি এগুলা দেখতেছি প্রোডাক্ট যে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। যখন আমি আসছি বাংলাদেশ থেকে তখন ভাবছি যে জাপানে গিয়ে শুধু বিউটি প্রোডাক্টস কিনবো, কিন্তু এখানে এসে এত ভ্যারাইটি যে আমি কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেছি না। জাপানে এই ধরনের বিভিন্ন ধরনের ডেজার্টের বক্স পাওয়া যায়। যারা মানুষের বাসায় অনেক সময় ইনভিটেশনে যায়, হঠাৎ করে বাইরে থেকে এ ধরনের একটা গিফট শপ কিনে তারা চলে যায়। আর এগুলো বেশি স্টেশনে দেখা যায়। তো মানুষের বাসায় মিষ্টি নেওয়ার জন্য তারা এই ধরনের বক্স নিয়ে যায় প্রায়, যেটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, আবার টেস্টও ভালো থাকে। এই যে এই ধরনের বক্স। কিন্তু প্রবলেমটা হচ্ছে এগুলো বক্সের ফুডগুলো যে আমি নিয়ে যাব সেটার কোনো উপায় নেই, কারণ এগুলোর শেলফ লাইফ অনলি 7 ডেজের থাকে। আগে আগে গান দিতে হয়, তারপর না। ও বাবা, chocolate in the tray. Thank you. And the Japanese typical soda candy. Okay, thank you. ও বাবা করছে। আব্বু কেমন লাগতেছে?
খুব ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টির জন্য খুব বোধ করতেছি আর কি, যে একটু আনকমফোর্টেবল ফিল করতেছি। বৃষ্টির জন্য ঠিক মতো আমরা বেড়াতে পারছি না, ছবি তুলতে পারছি না, যার কারণে আর কি দিনটাই আর কি শেষের দিকে আইসা ম্লান হয়ে যাচ্ছে। আর আছি মাত্র 2 দিন, যার কারণে আজকের দিনটাকে ভালোভাবে এনজয় করতে পারলাম না। দেখা হবে কালকের দিনটা আসলে কেমন যায়। আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।